বন্ধুরা, আজকে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের রায় ঘোষণা হলো। বিচারক তারা রায় দিলেন এবং সোমবার দিন তার শাস্তি ঘোষণা হবে। তার শাস্তি যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড সেটা আমরা সোমবার দেখতে পাবো। তবে সঞ্জয় রায়ের প্রথম দিন থেকেই একটা কথা, সে নির্দোষ। তাকে তার ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে এবং সে গরিব। আজকে রায় ঘোষণার পরপরই সঞ্জয় রায়ের উকিল মারাত্মক কিছু কথা কিন্তু বললেন, যেগুলো আজকে আপনাদের ভিডিওতে পুরোপুরি তুলে ধরবো। তার সাথে সাথে এই সঞ্জয় রায়ের রায় ঘোষণার পরই তিলোত্তমার বাবা মা এমন একজন অপরাধীর নাম আমাদের সামনে তুলে ধরলেন। চলুন, কে সেই অপরাধী, কাকে তারা মানে অপরাধীর মেন যে বলতে পারেন সেটা ভাবছে, সেটাও আপনাদেরকে তুলে ধরবো। এবং সঞ্জয় রায়ের পরিবারের সাথে কথা বলার পর সঞ্জয় রায়ের দিদি কি বলছেন সেটাও আপনার কাছে তুলে ধরবো। তো চলুন, তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সঞ্জয় রায় যখন নাকি তাকে আদালতে তোলা হয় এবং বিচারক যখন তার রায় ঘোষণা করেন, তখন সে কিন্তু একটা কথাই বলে যে আমি যদি মিথ্যে কথা বলতাম, আমি গরিব ঘরের ছেলে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি মিথ্যে কথা বলতাম আমার গলায় রুদ্রাক্ষের মালা, তাহলে আমি মিথ্যে কথা বললে সেই রুদ্রাক্ষ কিন্তু ফেটে পড়ে যেত। কিন্তু সেটা হয়নি। আমি মিথ্যে কথা বলছি না। একটা গরিব ঘরের ছেলে হয়ে আমাকে একটা ফোন কল দিয়ে আমাকে ফাঁসানো হলো। আজকে এই সঞ্জয় রায় কিন্তু পুরো যদি কথা, ও যদি চাইতো না যে ও কিন্তু পুরো কথা তুলে ধরতে পারত। যেটা তিলোত্তমার আইনজীবী যেটা বারংবার বলছে যে ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। ওকে 103খানা যখন প্রশ্ন করা হয়েছে, বিচারক যখন তাকে 103খানা প্রশ্ন করেছিল, সেই সময় তাকে কিছু ভিডিও ক্লিপসও দেখানো হয়েছে, তাকে কিছু ফুটেজও দেখানো হয়েছে। সেগুলোতে সে কিন্তু কোনোটাতে অস্বীকার করেনি যে সে সেটা নয়, সে সেখানে যায়নি। কিন্তু সে কিন্তু শুধুমাত্র সে নির্দোষ, তাকে তার ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে, এইটুকানি কিন্তু সে বলছে। তাকে বলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে কোনোবারই কিন্তু সে মুখ এর বেশি খোলেনি। কি কারণে খোলেনি, কিসের জন্য খোলেনি। সঞ্জয় রায় বলছে শুধু আমাকেই কেন ফাঁসানো হচ্ছে, আমার পিছনে আরো তো অনেকে আছে, তারা কি নির্দোষ হয়ে থাকবে? এখানে সঞ্জয় রায় যদি নিজে মুখ খোলে, তাহলে তার তার তো শাস্তি হবেই। সে যতই বলুক না কেন যে সে নির্দোষ, তার শাস্তি হবেই। কিন্তু তার বাইরে আরো যারা যারা বড় বড় মাথারা যুক্ত আছে, তারা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু সঞ্জয় রায় কেন বলছে না, সেটাই কিন্তু আমাদের প্রত্যেকজনকে কিন্তু ভাবাচ্ছে। আজকে যদি সঞ্জয় রায় মুখ খোলে, সে যদি ভাবে আমি তো, আমার যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমি যা দোষ করেছি তার প্রায়শ্চিত্ত আমি এইভাবেই করতে পারি, যারা দোষী তাদের নামও আমি বলে যাব, সেটা যদি করে। আপাতত সোমবার দেখা যাক, কারণ সোমবার কিন্তু সঞ্জয় রায়কে বলতে দেওয়া হবে, তাকে শেষবারের মতন বলতে দেওয়া হবে সে কি বলতে চায়। তারপরেই কিন্তু তার শাস্তি ঘোষণা হবে। এইদিকে সঞ্জয় রায়ের উকিল কিন্তু মারাত্মক কিছু কথা কিন্তু জানালো। সঞ্জয় রায়ের উকিল কে যখন প্রশ্ন করা হয়, কবিতা সরকার কে যখন প্রশ্ন করা হয় যে আপনার কি মনে হয় সঞ্জয় রায় সত্যি কি দোষী, উনি কিন্তু একটা কথাই বলে যে আমি আমার পার্সোনাল দিক দিয়ে বলছি, সঞ্জয় এরকম কাজ করতেই পারে না। কারণ সঞ্জয়ের সাথে আমি এই যে বিগত 5 মাস টানা কথা বলেছি, তার হাতের লেখা এবং তার কথা বলা দেখে কিন্তু বোঝা যায় যে সঞ্জয় নাকি এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, তবে সঞ্জয় খুব রুড, সঞ্জয় মদ্য পান করে থাকে, সেটা ঠিক, কিন্তু সঞ্জয় কিন্তু এই দিক দিয়ে কিন্তু তাকে দেখলে বোঝা যায় যে সে সত্যি একটা গরিব ঘরের ছেলে, তাকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে। এবং সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায় উকিল ওনাকে বলেছেন, কবিতা সরকারকে বলেছেন নাকি তাকে একটা ফোন করা হয়েছিল, সে গরিব ঘরের ছেলে, তাকে একটা ফোন করে তাকে ডেকে এনে তাকে ফাঁসানো হয়েছে। তখন যখন জিজ্ঞাসা করা হয় যে কে তোমাকে ফোন করেছে, তখন সে কিন্তু অনুপ দত্তের নাম নেয়। এবং এই অনুপ দত্তকে আমরা জানি, যিনি মানে এই যে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন, যে এই কি বলবো আমাদের ফুটেজে এসেছিল, ভিডিও ফুটেজে, যাকে সাংবাদিকরা যখন কোনো প্রশ্ন করে, সেই অনুপ দত্ত যিনি নাকি দৌড়ে পালিয়ে চলে গেছিলেন, তো সেই অনুপ দত্ত। এবং ওনার পরিচয়টা হচ্ছে, উনি হচ্ছেন ওয়েলফেয়ার জেলের একজন ইনচার্জ। এবং সেই অনুপ দত্তই নাকি
সঞ্জয় রায়কে ফোন করে ডেকে পাঠিয়েছিল। এছাড়াও সঞ্জয় রায়ের উকিল এটাও বলে যে যেই ভিডিও ফুটেজ, অর্থাৎ ওই যে 9ই আগস্ট যে সেমিনার রুমের বাইরে যে ভিডিও ফুটেজটা পাওয়া যায়, সেখানে দেখলে বোঝাই যায় যে সঞ্জয় রায়, যেটা সঞ্জয় রায় নিজেও বলেছে যে সে এই আমাকে ফোন করে ডেকে পাঠানো হয়েছে, এবং এই যে সেমিনার হলের সামনে আমি ওই জায়গায় কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম আমি ওই জায়গায় গেছি, এবং ভিডিও ফুটেজেও তার চলাচল এবং মানে কেউ যদি, আমি যদি জানি যে ওই জায়গাটায় এই জিনিসটা রয়েছে, আমি ওই জায়গাটা এর আগে গেছি, আমি কিন্তু ডাইরেক্ট চলে যাবো। কিন্তু সঞ্জয়ের যে মুভমেন্ট সেটা দেখে পরিষ্কার বোঝা ছিল যে সে কিন্তু খুঁজে খুঁজে যাচ্ছে। সে যে ফার্স্ট টাইম ওই সব জায়গায় গেছে সেটা কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু পরিষ্কার কিন্তু ধরা যাচ্ছে। এছাড়াও সঞ্জয় রায়ের উকিল উনি এটাও বলেন যে সেখানে এই যে এই সেমিনার রুমের বাইরে কিন্তু শুধুমাত্র একটাই ক্যামেরা ছিল, লাগানো ছিল, এবং সঞ্জয় রায় যখন নাকি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এবং সে ডান দিকে গেছে না বাঁ দিকে গেছে সেটা কিন্তু দেখা যায়নি, সেটা কিন্তু ধরা যায়নি। যদিও ধরে নেওয়া যায় যদি সঞ্জয় রায় ডান দিকেই যায়, তাহলে সেখানে কিন্তু আমরা আগেও আপনাদের বলেছিলাম ভিডিওতে, সরি, যে সেখানে নার্সিং স্টেশন একটা আছে, যেখানে সবসময় নার্সরা থাকেন, সেখানে তাদের কাজকর্ম করেন, সেখানে কিন্তু খালি থাকে না। তাহলে যখন একজন অপরিচিত ব্যক্তি, কারণ সঞ্জয় রায়কে তো কেউ চেনে না, অপরিচিত ব্যক্তি যদি সেখান দিয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা এসে প্রশ্ন করবেন যে কে আপনি, আপনি কোথায় যাচ্ছেন। আর যদি মানে সেখানে যদি কোনো নার্সিং অ্যাসিস্ট্যান্ট নাই থাকে বা নাই দেখে, তাহলে বুঝতে হবে সেটা পুরোপুরি পরিকল্পিত, কারণ সেই নার্সিং স্টেশনে প্রত্যেকটা নার্স কিন্তু সেখানে কর্মরত অবস্থায় কাজ করেন, এবং তারা যদি সেখানে না থাকেন, হ্যাঁ, তাহলে আগের থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু এই কাজটা প্রি প্ল্যান ভাবে কিন্তু করা হয়েছে, সেটাই কিন্তু উনি বলছেন। এছাড়াও উনি একটা মারাত্মক কথা বলেছেন যে ভিসেরা রিপোর্ট, যে ভিসেরা রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, এবং ভিসেরা রিপোর্ট না আসার তেও কেন এই রায় ঘোষণা হলো সেটা কিন্তু মানে ওনাকেও ভাবাচ্ছেন। ভিসেরা রিপোর্টের আগে উনি আরো কিছু কথা বলেছেন, যেটা উনি বলেছেন যে আরো কিছু কাজ যেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই করা যেত, কিন্তু ডিফেন্স যারা ছিলেন তারা কিন্তু সে কাজটা করেননি। এরপরে এখানে রায় ঘোষণার পরে পরবর্তীকালে যখন নাকি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই বিচারটা যখন যাবে, তখন সেখানে একটা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা যাবে, সেটা অনেক দূরের কথা, উনি সেটাও বলেন। এবার আসি ভিসেরা রিপোর্টে, যে ভিসেরা রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। সঞ্জয় রায় উকিলের যে বক্তব্য, ভিসেরা রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সিন্স থিওরি অফ সিনে, লাস্ট সিনে যেখানে তিলোত্তমা যে 4 জন বন্ধুর সাথে একসাথে বসে খেয়েছিল লাস্ট খাওয়া, তারা কিছু খাবারে মিশিয়ে দেয়নি তো, তাহলে যদি মিশিয়ে দেয়, যদি ভিসেরা রিপোর্ট যদি পজিটিভ আসে, যদি খাবারে কিছু মিশিয়ে দেয়, তাহলে কিন্তু কখনোই কিন্তু সঞ্জয় রায় কিন্তু তিলোত্তমাকে খুন করেনি, তাহলে মানতে হবে যে তার আগেই তিলোত্তমা খুন হয়ে গেছিল, তারপরে তার উপর দিয়ে যেটা করা হয়েছে, তাহলে কিন্তু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হবে না। যদি নেগেটিভ বেরোয় তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার, বাট পজিটিভ বেরোলে কিন্তু মানে সঞ্জয় রায় যে দোষী নয় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও এটাও উনি জানিয়েছেন, সঞ্জয় রায় উকিল এটাও জানিয়েছেন যে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই যে ডিএনএ টেস্টে সঞ্জয় রায়ের যে আমরা যে সমস্ত স্যাম্পেল এবং তার তিলোত্তমার শরীর থেকে যে সমস্ত ডিএনএ টেস্ট করে যা যা পাওয়া গেছে সেগুলোর সাথে কিন্তু সঞ্জয় রায়ের ম্যাচ করে গেছে, তো সেই ক্ষেত্রে উনি এটাই বলেছেন, হ্যাঁ সেগুলো ম্যাচ করেছে অবশ্যই, কিন্তু হতেই পারে তার আগে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে, এটাও তো হতে পারে। এখানে অনেক প্রশ্ন, কিন্তু অনেক কিছু ধোঁয়াশা এখনো কিন্তু থেকে যায়। এছাড়াও উনি এটাও জানিয়েছেন যে সঞ্জয় রায় এর সাথে যখন মানে কথাবার্তা বলা হয়, সঞ্জয় রায় কিন্তু এমন কিছু তথ্য তাদেরকেও দেয়নি যেটা তাদের কাজেরও কিন্তু অনেকটা সুবিধা হয়। সঞ্জয় রায়ের মুখের থেকে শুধুমাত্র শোনা যায় সে নির্দোষ, তাকে
একজন ফোন করে তাকে ডেকে পাঠিয়েছে, সে গরিব তাই তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে কিন্তু এই যে তাকে চক্রান্ত করা হয়েছে তার পিছনে কিন্তু একজন আইপিএস এরও হাত আছে, যেটা আমরা আগেও শুনেছি যে বিনীত গোয়েলের নামও সে নিয়েছে এবং তার ডিপার্টমেন্টটাকে ফাঁসিয়েছে, সে কথাও সে সাংবাদিককে জানিয়েছে চিৎকার করে করে, সেগুলো তো আমরাও শুনেছি। এবং সঞ্জয় রায়ের উকিলের এটাই বক্তব্য যে আমাদেরও তেমনভাবে কিন্তু সঞ্জয় রায় সাহায্য করেনি। সঞ্জয় রায় যে কেন তাকে তার ডিপার্টমেন্ট এতটা ভালোবাসতো, কেন তাকে তার মানে আলাদাভাবে তাকে আলাদা করে গাড়ি অর্থাৎ একজন পুলিশ অফিসারের গাড়ি সঞ্জয় রায় ইউজ করতে পারতো, কেন তাকে ব্যারাকে রাখা হতো, নিশ্চয়ই তো এর পিছনে কিছু আছে। কেন এত তাকে মানে হাতে করে রাখতো, তো সেগুলো কিন্তু সঞ্জয় রায় কোনোটাই খুলে বলেনি। সঞ্জয় রায় যদি এগুলো খুলে বলতো তাহলে হয়তো তাদের এই কাজটা করতে কিন্তু আর অনেকটা সুবিধা হতো, যেটা সঞ্জয় রায় মুখ কেন খুলছে না সেটা কিন্তু সঞ্জয় রায় উকিল যে কবিতা সরকার ওনাকেও কিন্তু ভাবাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায় তিলোত্তমার বাবা মা একজন এমন অপরাধীর নাম আমাদের সামনে তুলে ধরলেন, সত্যি সেটা একটা বিস্ফোরক মন্তব্য বা বিস্ফোরক কথা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা সত্যি ভাবাচ্ছে এখন সবাইকে। ওনাদের সঞ্জয় রায়ের পর যখন নাকি তার বাবা মাকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি বলছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় কি দোষী, সেখানে কিন্তু তার বাবা মা প্রথম থেকেই বলে আছেন না, কখনোই নয়। যেটা আমরাও বুঝতে পারছি সঞ্জয় রায় একা দোষী নয়, সঞ্জয় রায় তো দোষী আমরা মানছি, বাট তার পিছনে আরো অনেকে হাত আছে। না হলে একটা জিনিস ভাবুন তো বন্ধুরা, যেটা তিলোত্তমার বাবা মাও বলেছেন যে প্রথমে তার বাবা মাকে কিছু টাকা দিয়ে তার বাবা মার মুখ বন্ধ করতে চাওয়া হয়েছিল, যেটা তার বাবা মা নিতে চায়নি। দ্বিতীয়বার আবার তৃণমূলের কিছু সদস্য তারা 2 কোটি টাকা, 2 থেকে 20 কোটি এরকম কিছু হবে, হ্যাঁ সরি 2 কোটি টাকা তাদেরকে দিতে চেয়েছে, এমন একটা বড় হিউজ অ্যামাউন্ট তাদেরকে দিতে চেয়েছে। কেন, কিসের জন্য? আজকে যদি সঞ্জয় রায় শুধুমাত্র দোষী হয় তাও তো টাকা দেওয়ার প্রশ্ন আসে না, তাই নয় কি? আজকে আপনাদেরকে এটা মনে হয় না? অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আজকে এই যে তাদেরকে আবার ফের টাকা দেওয়া হচ্ছে, তাদের মনে কিসের ভয়? এইটাই কি ভয় যে এখানে তিলোত্তমার বাবা মা বা এই যে আমাদের দেশবাসী কেউ বসে থাকবে না? কারণ প্রত্যেকেই জানে যে এখানে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের পিছনে আরো অনেকে রয়েছে। তাই তারা তাদের প্রতিবাদ, তাই তারা তাদের যেটা বিচার পাওয়ার জন্য এবং আরো মূল দোষীদের ধরার জন্য তারা যেটা যতদূর করতে পারে, যতদূর যেতে পারে তারা যাবে। সেটাই কি তাদের ভয় যে আরো কেউ এইভাবে ফেসে না যায়, সামনে চলে না আসে? তাহলে অনেক বড় মাথা সামনে চলে আসবে, তার জন্য তাদের মুখ যাতে বন্ধ হয়ে যায়, মুখ যাতে বন্ধ করে যায়, তার জন্য এইভাবে বারবার টাকার প্রলোভন তাদেরকে দেখানো হচ্ছে। কি হবে সেই টাকা নিয়ে? তাদের এই বয়স্ক মা বাবার আর কি খোয়ানোর আছে? মেন রত্ন তো তারা খুইয়ে দিয়েছে। আজকে তিলোত্তমার বাবা মা এক সাংবাদিককে ওনারা জানান যে আজকে তাদের খোয়ানোর কিছু নেই, তাদের যা খোয়ানোর খুইয়ে দিয়েছে। তাদের হীরের মতন তাদের মেয়ে, যেই মেয়ের একটা ডায়েরি লেখার খুব শখ ছিল, যেই ডায়েরিতে পরের দিন সে কি কি করবে সেগুলো সে লিখে যেত, এবং একটা পাতা ছিল একটা ছোট কাগজে, ওই ডায়েরির একটা কাগজে সে লিখে গেছিল সে তার বাবা মাকে দেখতে চায়, সে গোল্ড মেডেল পেতে চায়, এমন কিছু কথা সে লিখে গেছিল। এবং সেই ডায়েরি বেশ কিছু পাতা কিন্তু ছেঁড়া অবস্থায় পাওয়া যায়, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাহলে তিলোত্তমা এমন কি কিছু লিখে গেছিল যেগুলো পেলে আজকে অনেকের মুখ সামনে চলে আসতো, তার জন্য সে পাতাগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আজকে এই তিলোত্তমার যে টিচার ছিলেন আরজি করে, সেই টিচার কিন্তু পরবর্তীকালে এই তিলোত্তমার এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীকাল থেকে এই 5 মাস হতে চললো তিলোত্তমার বাবা মার সাথে কিন্তু কোনো যোগাযোগই করেনি। এবং তারা এটাও বলেছে যে
তিলোত্তমা যে থিসিস ছিল সেই থিসিসটা কিন্তু অন্য একজন স্টুডেন্টকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সেই তিলোত্তমার সাথে সেই রাত্রে যেই 4 জন বসে শেষ খাবার খেয়েছে তারাও কিন্তু তিলোত্তমা বাবা মার সাথে কিন্তু কোনো যোগাযোগ করেনি। এর থেকে আমরা কি বুঝবো? আজকে ওনারা এই জিনিসটাই জানাচ্ছেন যে এই যে তিলোত্তমা যে টিচার ছিলেন ওনার উপর কিন্তু সন্দেহ তিলোত্তমার বাবা মা করছেন যে ওনার হাত থাকলেও থাকতে পারে, কারণ ওনার যেই ধরনের ব্যবহার এবং যেই ধরনের কার্যকলাপগুলো দেখছে, যে তিলোত্তমার থিসিস অন্য একজন স্টুডেন্টকে দিয়ে দেওয়া, তিলোত্তমার কাছ থেকে যে আজকে অনেক মেয়েদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, তিলোত্তমার কাছ থেকে টাকা চাওয়া হয়নি সেটাও কিন্তু মানে ভাববার বিষয়, যে টাকা চাইনি, অবশ্যই তার কাছ থেকে হয়তো টাকা চাওয়া হয়েছে। এবং এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর আজকে তিলোত্তমা বাবা মার সাথে তারা একবারও সাক্ষাৎ করলেন না বা কথা বললেন না, কেন? এর পিছনে কি রহস্য থাকতে পারে? এই থেকেই কিন্তু যে তারা এইটাই বিশ্বাস করেন যে ওনার হাত থাকলেও থাকতে পারে। আজকে এক অপরাধীর নাম সঞ্জয় রায়ের রায় ঘোষণার পরেই কিন্তু আবার এক অপরাধীর নাম কিন্তু সামনে আসলো। আজকে সিবিআই যদি এগুলোকে ভালো করে তদারকি করে তাহলে কিন্তু অনেক কিছু আমাদের সামনে চলে